লাইনে কোনো গ্যাস নাই। কখন যে আসবে এর কোনো শিউর নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিম আগুনে রান্নায় হিমশিম দশা, কারিগরি ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনে সমাধানের আশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামী বছরের শুরুতেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভোট হবে নিরপেক্ষ, চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন 5,13,000 টাকা, সর্বোচ্চ 7,91,000। 30 জুলাই থেকে হজ ও ওমরা মেলা করবে হাব। এবং ইন্টারনেট ও মেট্রো বন্ধ করেও নয়াদিল্লিতে থামানো যাচ্ছে না ককরোচ পার্টির বিক্ষোভ। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন, আলোচনায় রাজি মোদী সরকার। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সী। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা রিপোর্ট দেখলাম এবং জামাতের প্রতিক্রিয়াও শুনলাম। সেক্ষেত্রে জামাত কি তাকে বহিষ্কার করলো? রাব্বি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে যিনি অভিযুক্ত এমপি সাতক্ষীরা 4 আসনের, তাকে কিন্তু আজ তার নিজ রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তারা আজ বিকেলেই কিন্তু তাকে বহিষ্কার করেছে। আমরা বহিষ্কার সংক্রান্ত যে বিবৃতিটি পেয়েছি সেখানে কিন্তু জানানো হয়েছে যে আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার সভাপতিত্বে মাত্র 24 ঘন্টায়, অর্থাৎ এই ঘটনাটি যখনই সামনে এসছে তার মাত্র 24 ঘন্টার মধ্যেই তিনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশক্রমেই কিন্তু দলটির গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সকল যে পদ, যেই পদগুলোতে তিনি থেকে রাজনীতি করতেন, সাংগঠনিক যে পদগুলো ছিল সকল পদই তার স্থগিত হয়ে গেছে। এবং যে বিষয়টি আমরা জেনেছি যে এই প্রথমে যখন তার ঘটনাগুলো সামনে আসা শুরু করে তখনই কিন্তু সাথে সাথে জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন কেন্দ্রীয় নেতার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটি এই ঘটনার মাত্র একদিন যেতে না যেতেই তাদের প্রতিবেদন দাখিল করে সরাসরি জামাত আমিরের কাছে এবং জামাত আমির আজ তার সরকারি বাসভবনে বসে দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে তাকে দল থেকে বহিষ্কার করেছে। শুনলাম কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে। জি, আপনি সঠিক বলেছেন। তার বিরুদ্ধে তার সাবেক যে গাড়ি চালক এবং এই গাড়ি চালক কিন্তু একই সাথে যেই কিশোরীকে আমরা দেখেছি যে এই ভিডিওটিতে, সেই কিশোরীর মামা, অর্থাৎ এই তার এক প্রকার বলতে গেলে আত্মীয় কিশোরীর, তো তিনি কিন্তু বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই যে এমপি অর্থাৎ গাজী নজরুল ইসলাম, সেই নজরুল ইসলাম তাকে হত্যা চেষ্টা করেছে ইতোমধ্যে এবং এই গাজী নজরুল ইসলামের ধারণা তাদের যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এই ভিডিওগুলো ধারণ করেছে তার সেই গাড়ি চালক। সেই জায়গা থেকে গাড়ি চালক নিজের নিরাপত্তার স্বার্থে পল্লবী থানায় একটি মামলা করেছে এবং আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে ওই মামলায় কিন্তু ইতোমধ্যে একজন আসামি গ্রেপ্তার রয়েছে। সেক্ষেত্রে শফিক মুন্সী, এখন যে বিষয়টিতে আলোচনা এবং নানা জায়গায় আলোচনা সমালোচনাও হচ্ছে যে তিনি কি আসলে এমপি পদে থাকতে পারবেন কিনা বা এই বিষয়টিতে আসলে সামনে কি ঘটতে পারে? রাব্বি, এখন সত্যিকার অর্থেই এটি খুব বড় আকারে একটা প্রশ্ন হয়ে রাজনৈতিক যে অঙ্গন সাথে সাথে সাধারণ মানুষের কাছেও চলে এসছে। আমরা যে বিষয়টি জেনেছি যে আজ কিন্তু সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান পরবর্তীতে তিনি এই গণমাধ্যমে বক্তব্য দেয়াকালে তিনি বলেছেন যে এই যে তাকে বহিষ্কার করা হলো দল থেকে, এই বিষয়টি নির্বাচন কমিশনকে তাদের দলের পক্ষ থেকে অবহিত করা হবে এবং এই যে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বিষয়টি কি কিন্তু তার যে বিবৃতির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে সেখানেও লেখা ছিল। আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি, আজ কিন্তু জাতীয় সংসদের চিফ হুইপ তিনিও যে বিষয়টি বলেছে, জামাতের পক্ষ থেকে যদি আবেদন করা হয় ইসিতে তবে তার সংসদ সদস্য পদ থাকবে না। তো সেই জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে যে যেহেতু জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা ইসিকে অবহিত করবেন যে
তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা আজ গোলাম পরোয়ার কথার মাধ্যমে যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি, আসলে এমপি হিসেবে তাকে দলটিও আর চাচ্ছে না। সেই জায়গা থেকে যখন আবেদন দেওয়া হবে তখন সিদ্ধান্তের জায়গাটা পরিপূর্ণ চলে যাবে নির্বাচন কমিশন। আত্মপক্ষ সমর্থনে কি এমপির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? এখন পর্যন্ত যে বক্তব্যটি আসলে গাজী নজরুল ইসলামের পাওয়া গেছে, সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি একটা ষড়যন্ত্রের শিকার এবং তার সাথে যেই মেয়েটিকে ঘিরে এই ঘটনা, তিনি তার দ্বিতীয় স্ত্রী। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরা 4 আসনের এমপিকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি, সে ঘটনার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি অন্য খবরে। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক, টান পড়ছে অনেকের জীবিকায়ও, কমছে শিল্প কারখানার উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। 2-3 দিনের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। দেখব ফারুক ভে রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা। গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না। এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকা গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালাই। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের। কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের। তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। জ্বালানি বিভাগ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমায় বেড়েছে গ্যাস সংকট। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এদিকে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর প্রেক্ষাপটে সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যয় বাড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে জ্বালানি মন্ত্রী বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় হাল ছাড়ছে না সরকার। দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে সরবরাহ। সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন, বিরূপ প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। গ্যাস শর্টেজ, ভোল্টেজ ফ্লাকচুয়েশন, আনপ্ল্যান্ড পাওয়ার ইন্টারাপশন, এইসব কারণে প্রোডাকশনের ডিসরাপশন হয়। অল দিস বাল্ক এনার্জি টু ড্রাইভ আওয়ার ইকোনমি, উইদাউট দিস ইকোনমি চলবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতের বড় হুমকি দুর্নীতি ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। দুর্নীতির কারণে আজকে আমরা বহু ধরনের ভোগান্তির মধ্যে আছি। ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা
রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি, তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়, আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি, ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার গভর্নমেন্ট কোম্পানি, I want to privatize whole. Prime Minister has given me a consent. You go ahead. এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের করা প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদি 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম সমন্বয়, নতুন সংযোজন সহ বেশ কিছু কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2017 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। যোগাযোগ অবকাঠামোটির 80% কাজ শেষ হলেও দ্বিতীয়বার সংশোধনী এনে প্রায় 9,500 কোটি টাকার বরাদ্দ বাড়ল। এতে সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পটির সবশেষ ব্যয় দাঁড়ালো প্রায় 27,045 কোটি টাকা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। 14,041 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 8টি প্রকল্প। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জানান, সভায় মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ডলারের দাম সমন্বয় সহ বেশ কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের 2 সংগঠন বিটিএমএ ও বিজিএমইএ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিজিএমইএ সভাপতি জানান, আগামী 1 বছরের মধ্যে শিল্পে চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস মিলেছে বৈঠকে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কিভাবে সুরা করা যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। পরে রিহাব নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান, যেখানে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ সহ এ খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিকেলে সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নৌবাহিনীর বিদায়ী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেছেন, ভোট হবে
নিরপেক্ষ। জনগণের সমর্থন নিয়েই প্রতিনিধিদের নির্বাচিত হতে হবে। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেছেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে মজবুত করতে হবে। চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা এই সময় উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি সহজেই চেয়ারম্যানকে যাতে বরখাস্ত করা না যায় সেই আইন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে যে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। অর্থাৎ স্থানীয় সরকার যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30 জুলাই থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা অনুষ্ঠিত হবে। 2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা। 3 নম্বর যেটি সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে 2028 সালের মাঝামাঝিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে, সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমা অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শীঘ্রই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। দেখব শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম
কৃত্রিম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার ওপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-ON মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে IMF এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায় গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের জোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। MS আরিফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য IMF প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআরের উচ্চ পর্যায়ে একাধিক সভা করে IMF, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে IMF এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রার্থী তালিকা পুনরায় সংশোধন করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটবের সাবেক নেতারা। রাজস্থানের একটি হোটেলে আয়োজিত সভায় বক্তারা অভিযোগ করেছেন, বাতিলকৃত লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অযৌক্তিকভাবে বেশ কিছু প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যাকে অবৈধ ঘোষণা করেছে FBCCI সালিসি ট্রাইব্যুনাল। এই অবস্থায় নির্বাচন বোর্ড বাতিল, যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্তি এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি তুলে ধরেছেন আটব নেতারা। মেম্বারশিপ নিয়েছে এরকম প্রায় 14 জন,
অনিয়ম ও কোরাম ভঙ্গের দায়ে বিদ্যমান নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড অবিলম্বে অপসারণ করে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উভয় বোর্ড পুনর্গঠন করতে হবে। এফবিসিসিআই ট্রাইব্যুনালের রায়ের আলোকে প্রার্থিতা ফেরত পাওয়া 4 জন সহ অন্যায়ভাবে বাতিলকৃত সকল বৈধ প্রার্থীকে মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত করতে হবে। আর কোনো বদির জন্ম হবে না কক্সবাজারে, তৈরি হবে না নতুন কোনো গডফাদার, এমন দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। কনস্টেবল থেকে এসপি পর্যন্ত সবাইকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন টিম তৈরি করা হয়েছে। এমনকি অতীতে জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই নতুন করে পাঠানো হয়নি। নজরদারিতে আছেন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও। বুলবুল রেজা রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই গৌরবের উল্টো চিত্রও আছে। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ, এই 3 অপরাধে টালমাটাল জেলাটি। এতদিন সরকারের খাতায় এই 3 অপরাধীরই প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 24-এর অভ্যুত্থানের পর থেকে কারাগারে তিনি। নতুন সরকারের বয়স মাত্র 5 মাস। পুলিশের দাবি, নতুন করে একক কোনো গডফাদারের জন্ম হয়নি কক্সবাজারে, তবে ছোট ছোট গডফাদারদের অস্তিত্ব এখনো আছে। নতুন কোনো বদিকে আপনারা নাম শুনেছেন? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একক কোনো গডফাদার সৃষ্টি হয় নাই। ছোট 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 অনেক গডফাদার হয়তো আছে। এখানে ইয়াবা বাণিজ্য সোসাইটি কখনো কখনো কোনো একটা অংশ একসেপ্ট করে নিয়েছে, যা ইয়াবা প্রতিরোধের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত পুরনোদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করা হয়েছে, এরপর ধীরে ধীরে বিভিন্ন পদের অফিসার, খুবই ভালো অফিসার বেছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজ সুন্দর করছে। কক্সবাজার অতীতে ছিল বা দীর্ঘদিন আছে, এদের সবাইকে ওখান থেকে নিয়ে আসছে। যাদেরকে পাঠিয়েছি তারা কখনোই কোনোদিন কক্সবাজার ছিল না। তার মানে আমরা এই সম্পৃক্ততা আমাদের ভেতর থেকেই একেবারে জিরোতে করে ফেলেছি। একক সম্রাট এবং সাম্রাজ্য, এটা আমরা শেষ করে দিয়েছি। পুলিশ বলছে, জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন নজরদারিতে। বিভিন্ন দপ্তরে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ হচ্ছে, যারা এর সাথে রিলেটেড আছে। সেই দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, এনজিও হতে পারে, বিকাশের এজেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং সহ আপনার এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমরা সব তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল রিসোর্টের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নিষিদ্ধ মাদক ইয়াবা প্রবেশের গেটওয়ে কক্সবাজার। এই তকমা থেকে বের হওয়ার জন্য নানান উপায় খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFSS। ডেটা পারফরম্যান্স সূচক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। নিজস্ব পারফরম্যান্স ইন্ডেক্সের ওপর ভিত্তি করে এই খেতাব দিয়েছে তারা। আধুনিক ডেটা ভিত্তিক পদ্ধতিতে টুর্নামেন্ট জুড়ে একজন ফুটবলারের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বের প্রভাবে সুনির্দিষ্ট সমীকরণের মাধ্যমে হিসাব করা হয়। বিশ্বকাপের 23তম আসরের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে এমন সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটির কারিগরি প্যানেল। তার গড় ম্যাচ রেটিং ছিল 8.33। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা প্রতিটি ম্যাচেই দলকে খাদের কিনারা থেকে টেনে তোলায় বড় ভূমিকা রেখেছেন মেসি। এ কারণে সেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। আবেগ নয়, পরিসংখ্যানের ভিত্তিতেই দেওয়া হয়েছে ফলাফল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লাইনে কোনো গ্যাস নাই, এখন যে আসবে এর কোনো শিউর নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তি, ফিলিং স্টেশনের দীর্ঘ অপেক্ষা, টিম আগুনে রান্নায় হিমশিম দশা, কারিগরি ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনে সমাধানের আশা।
এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।